বিচার এবং সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা পাই নাই। এখন জামাত ইসলামী যখন নির্বাচনের কথা বলে, তখন আমরা যখন 300 আসনের কথা বলি, এখন যদি আপনি যে কোশ্চেন করেছেন আমাকে যে জামাতে নির্বাচনের প্রস্তুতি কি, তা আমি তো বলবো এটা যে আমাদের 300 আসনে আমরা ইতিমধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া সবগুলোতে আমাদের আরও 2-2.5 মাস আগে আমাদের প্রার্থী ডিক্লারেশন করে তাদেরকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। আবার একই সাথে আমাদের কিন্তু এই কথা শুনতে হয় যে জামাত নির্বাচন চায় না কারণ তারা ভালো করতে পারবে না, এই জন্য তারা বিচার এবং সংস্কারের প্রশ্নে তারা একটা বাহানা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। মানে এটা আমি কোড আনকোড বলছি যে একটা বড় দল, জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, আমি সম্মান রেখেই বলছি যে উনি এই কথাটা হয়তো ওনার দৃষ্টিতে উনি বলেছেন যে কিছু দল আছে যারা নির্বাচন হয়ে গেলে তারা তাদের গুরুত্ব হারাবে, সেই শঙ্কা থেকে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন। দেখেন, আজকেই কিন্তু আমরা পরস্পর এই আলোচনার মধ্যে কিছু ভিন্নতা থাকলেও একটা জায়গায় কিন্তু আমরা একমত হচ্ছি যে বিচার এবং সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের হয় নাই। এবং আমরা কিন্তু বক্তৃতায় স্পষ্ট করে বলছি যে ফ্যাসিস্ট হাসিনা চলে গেলেও ফ্যাসিস্টদের দোসররা এখনও জায়গায় জায়গায় বসে আছে এবং আমরা আসলে সেগুলো এখনও কন্ট্রোল করতে পারি নাই। এখনও শেখ হাসিনা সাইকোলজিক্যালি এদেশের মানুষকে কিন্তু বিরক্ত করছে, কল রেকর্ডের মাধ্যমে সে আমাদেরকে হুমকি দিচ্ছে, দেখে নেবে। সে প্রকাশ্যে বলছে যে জামাত ইসলামী ছাত্র শিবিরের কারণে আমার এই দেশ ছাড়া হতে হয়েছে, সুতরাং এগুলো তোমরা দেখে রাখো, এগুলোর হিসাব হবে। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আপনি আছেন, তাহলে আপনি একজন ভোটার হিসেবে ভাবেন, রাজনৈতিক কর্মীর জায়গা থেকে শফিকুল ইসলাম মাসুদ তাকে একটু সরাই নিয়ে এসে অ্যাজ এ সিটিজেন যদি সে মনে করে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জায়গাটা কি আসলে আমাদের তৈরি করা সম্ভব হয়েছে? যদি হয়ে থাকে সেটা কি কি কারণে হয়েছে, সেই কারণগুলো আমরা এমন কি করতে পেরেছি যে বিগত 53 বছর দেশ স্বাধীনের পরে আমাদের 2-1টা ব্যতিক্রম ইলেকশন বাদ দিলে বলতে হবে যে কোনো ইলেকশনই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়ে আমরা বলতে পারি না যে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তৃতীয় হচ্ছে যে আলোচনার ভিত্তিতে সমাধানের রাস্তাটা যখন সংকুচিত হয়ে যায়, আমি আবার বলছি যে আমাদের লন্ডনের প্রোগ্রামটির ব্যাপারে আমি বা এনসিপি কি বলছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এর চেয়ে খুব ছোট ছোট বিষয় নিয়ে যেখানে ঘন্টার পর ঘন্টা আজকে ঐক্যমত কমিশনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিচ্ছেন, তাহলে এটার অর্থটা কি? জামাত ইসলামী কিন্তু একদিন যায় নাই শুধু এই কথা বলে যে আপনি বৃহৎ ডিসিশন নিয়ে নেবেন দুইজনে মিলে, আর ছোট ছোট খুচরা আলাপ করবেন, অর্থাৎ গাছ কেটে ফেলে দিয়ে আপনি উপরে পানি ঢেলে আমাকে বা জাতিকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা খুব আলাপ আলোচনার মধ্যে আছি। এই চা নাস্তা খাওয়ার মিটিং আমাদের প্রয়োজন নাই। আমরা কিন্তু এইটাই বলেছি তাদেরকে, আনঅফিসিয়ালি এটা জানিয়েছি যে চা নাস্তা খাওয়ার দাওয়াতে জামাত ইসলামী গিয়ে আপনাদের সময় নষ্ট করাও আমরা প্রয়োজন মনে করি না, আর আমরাও সময় নষ্ট করার প্রয়োজন মনে করছি না। আপনি জানেন যে মিডিয়ার মাধ্যমে আপনি জেনেছেন, আমরাও জেনেছি যে চিফ অ্যাডভাইজার আমাদের আমিরে জামাতকে ফোন করেছেন এবং একটা লম্বা সময় কথা বলেছেন, এবং সেখানে আমরা যতটুকু বোঝার চেষ্টা করেছি যে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন, আমিরে জামাতকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিত থাকেন যে আমি সব দিককে বিবেচনায় রেখেই একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষতার জায়গায় একদম কোনো একটা সেমিকরণ পড়ুক সেরকম জায়গা তৈরি হবে, এটা আপনারা নিশ্চিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তাদেরকে তখন দুটা কথা বলেছি যে আমরা শুরু থেকেই আপনাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করেছি। এখন আপনাকে আমি যে জার্নালিস্ট, আপনাকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি কোশ্চেন করি বোঝার জন্য যে নির্বাচনের জন্য আমরা যতটা তৎপর, ঠিক ততটা আমরা বিচার এবং সংস্কারে আসলে তৎপর ছিলাম কিনা, বিচারের জন্য আমরা একদিন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি কিনা, আমরা তাকে জানতে চেয়েছি কিনা দেখা করে বা কোনো একটা টাইম নিয়ে এই যে আমাদের সংস্কারের কি কি বিষয় হয়েছে জাতির কাছে জানানোর মতো, এগুলো জানানো দরকার। তো এটা আমি বলছি এই কারণে যে আমরা একসাথে বলছি যে বিচার সংস্কার দৃশ্যমান হয় নাই, একই সাথে বলছি যে নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া দরকার,
আবার একই সাথে বলতেছি যে জামাত ইসলামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে দিছে, আবার একই সাথে জামাতকে বলা হচ্ছে যে তারা গুরুত্ব হারিয়ে ফেলবে, এই জন্য তারা নির্বাচন চাচ্ছে না। এই কারণে আমি বলছি যে জামাত ইসলামী নির্বাচনও চায়, কিন্তু সেই নির্বাচন চায় যেই নির্বাচনে জনগণ তার ভোটটা স্বস্তির সাথে যাকে খুশি তাকে দেব, এই এনভায়রনমেন্টটা আমরা নিশ্চিত হতে পারবো। এখন নিশ্চিত হওয়ার জন্য আপনার তো কিছু সিমটম লাগে। আমি যদি সিমটম আপনাকে এখন বলি, সিমটমটা কি? সিমটমটা হচ্ছে যে এখনও তো আমাদের আগে হত্যাকাণ্ড হতো, এখনও হত্যাকাণ্ড হচ্ছে। আগে ওসি ডিসি এসপিকে হুমকি দেওয়া হতো, এখনও বলা হচ্ছে। আগে আমার কথা না শুনলে থাকতে পারবেন না, এখনও সেই কথা বলার দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম দৃশ্য রেখে কি আপনি একজন নাগরিক হিসাবে আমাকে আশ্বস্ত করবেন যে যাকে খুশি তাকে ভোট দেওয়ার মতো এনভায়রনমেন্ট এই সরকার করতে? সেইখানে জামাত ইসলামী বলেছে এই টেস্ট কেসটাকে ইজি করার জন্য এবং এটাকে টেস্টেড করার জন্য, প্রুভ করার জন্য এবং নাগরিক সুবিধাটাকে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমরা তো নগর ভবন তালা দিতে দেখছি। তো কী জন্য বলছি যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, নগর ভবনে তালা দিচ্ছি, আমরা আমাদের প্রয়োজনে যমুনা গিয়ে ঘেরাও করছি। তো আমরা বিচারের দাবিতে ঘেরাও করছি না কেন? আমরা সংস্কারের দাবিতে তালা দিচ্ছি না কেন? তাহলে যদি নাগরিক সুবিধার জন্য আমরা নগর ভবনে তালা দিই, তাহলে একটা রাজনৈতিক দল হিসাবে আমরা স্থানীয় নির্বাচনের কথা বলছি না কেন? স্থানীয় নির্বাচন হয়ে যদি এই জাতীয় নির্বাচনটা হয়, তাহলে তো আমার বুঝার একটা সুযোগ পাওয়া যাবে যে, কারণ জাতীয় নির্বাচনটা একসাথে 300 আসনে শত শত হাজার হাজার কেন্দ্রে হবে, আর স্থানীয় নির্বাচনটা তো হবে ধাপে ধাপে। তখন আমার ক্যাপাবিলিটিটা মানে মাপার জন্য একটা স্কোপ আমাদের সামনে তৈরি হবে, বোঝা যাবে। জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যমত্য হয়েছে, খুব স্বাভাবিক, এটা নিয়ে আলোচনা আছে। আবার স্থানীয় নির্বাচনে আপনি কয়েকটা জিনিস কিন্তু আমাদের কনসিডারেশনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশ তো 53 বছর পার করছি, এখন 54 বছরে। আমরা কি আসলে বুকে হাত দিয়ে খুব তৃপ্তির সাথে এই কথা বলতে পারবো যে রাজনৈতিক সরকারের অধীনে আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনটা খুব অর্থবহ এবং অংশগ্রহণমূলক এবং যথাযথ প্রতিনিধিত্ব আমরা সেখান থেকে তুলে নিয়ে আসতে পারছি? আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আপনি যথার্থই বলেছেন। এবং আমি সাবেক মানে গ্রেফতারের পর সাবেক কাজী হাবিবুল আউয়ালও স্পষ্ট বলেছেন যে রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনগুলো নিয়েও নানানমুখী 1000 বছরে উনি লিখছে 1000 বছরে এটা সম্ভব হবে না। তো ওনার কথা আমি কোট করতে চাই না, কারণ উনি তো এখন বিপদগ্রস্ত অবস্থায়, মানুষ যা বলে আর খুব সুখে যা বলে এটা বাস্তব না। কিন্তু উনি ওনার কথাটা অভিজ্ঞতা থেকে বলেছেন, একটা বেসলাইন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, দেখেন, আমরা বিগত সময় দেখেছি যারা ক্ষমতায় থেকে এই স্থানীয় নির্বাচন করেছেন, নিজে এমপি, নিজের ওয়াইফ হলো উপজেলা চেয়ারম্যান, নিজের ছেলে হলো পৌরসভা ভাইস চেয়ারম্যান, নিজের বোন হলো মেম্বার, মানে পরিবারের বাইরে, দল তো পরে, মানে অন্য দল তো পরে, নিজের দলের মধ্যেই তো এইটার প্র্যাকটিস করার সুযোগ আমাদের এই 53 বছরে বিভিন্ন সময় আমরা এটা দেখি নাই। এবং এই ক্ষোভ, এই প্রতিক্রিয়া, এই তিক্ত অভিজ্ঞতা তো আমাদের একটা দুইটা না, থাউজেন্ডস কেস আমাদের মধ্যে আছে যে এই অভিজ্ঞতা আমাদের নিতে হয়েছে। ইলেকশনই হয় নাই, ওই ইলেকশনে আগুনে বলে দিয়েছে যে এখানে কেউ ড্রপ করবেন না, নমিনেশন পেপার দিবেন না। কেন দিবেন না? এটা আমি দেখতেছি। তো এই যে প্র্যাকটিস, এই জায়গা থেকে কি আমরা আসলে বেরিয়ে আসার এটা একটা সুবর্ণ সুযোগ না? এক। 2 নম্বর হচ্ছে, জাতীয় নির্বাচনটা এটা হচ্ছে সরকারের ম্যান্ডেট, ঠিক আছে। স্থানীয় নির্বাচনটা যেহেতু এটা একটা নন পলিটিক্যাল, একটা মানে কি বলে যে মানে অরাজনৈতিক একটা নির্বাচন, তো সেই জায়গায় আপনি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটা সরকারের অধীনেই তো এরকম একটা নির্বাচন করাটা অত্যন্ত যৌক্তিক। তার পক্ষে এটা বাস্তব। কারণ রাজনৈতিক একটা সরকার যখন ক্ষমতায় চলে যাবে, দল গঠন করবে, স্বাভাবিকভাবে আমাদের দেশের এতদিনের সংস্কৃতি থেকে আমরা হঠাৎ করে এই জায়গায় বেরিয়ে এসে 100% অথবা 90%, আমি ধরলাম এই 80%, আমরা সেই জায়গাটা আস্থা তৈরি করা, সেইটা আমাদের জন্য সহজ, নাকি নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিরপেক্ষ একটা নির্বাচন? স্থানীয় সরকার তো নিরপেক্ষ একটা নির্বাচন হবে, এখানে দলের প্রতীক থাকবে না, দলের নির্বাচন হবে না, এইটা যৌক্তিক না? সেই যৌক্তিকতাটাকে আমরা প্রাধান্য দেব, নাকি আমাদের বিগত 53 বছরের যে একটা তিক্ত অভিজ্ঞতা, যে দলের মধ্যে প্র্যাকটিসটা ভালো,
আমরা পরিবার থেকেই বের হতে দিচ্ছিলাম না, সেই তিক্ত অভিজ্ঞতাটাকে আমরা আবার রিপিটেশন করব কিনা, এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখনো, আমাদের তো মানে আমরা তাড়াহুড়ো যেমন করব না, আপনি দেখেন আমাদের মানে বলা হয় যে তাড়াহুড়ো প্রবণতাটাও মানুষকে বিপদের দিকে ধাবিত করে, অন্যায়ের দিকে ধাবিত করে, আবার ডিলে প্রবণতাটাও মানুষকে বিপদগ্রস্ত করে। সুতরাং দুটোর মাঝখানে তো আমাদের একটা স্কোপ আছে। আপনি এখনও যদি ফেব্রুয়ারি ধরেন, তাহলে ফেব্রুয়ারি ধরলে তো আমার কাছে যে সুযোগ আছে, এই ফেব্রুয়ারি ধরলে আলাপ আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে তো 3 মাস 6 মাস, দিস ইজ এনাফ টাইম যে আপনার আমাদের 12টা যে ডিভিশন আছে, বিভাগ আছে, বিভাগগুলোতে পর্যায়ক্রমে ইলেকশন হয়ে গেল। তার মধ্যে দিয়ে দুটো জিনিস হবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে প্রশাসন, সরকার, সিইসি তার ক্যাপাবিলিটার একটা টেস্ট, তারা বুঝতে পারবেন যে হোয়াটস আওয়ার প্রিপারেশন, আমরা কতটুকু করতে পেরেছি। তার চেয়েও আর একটা বড় ব্যাপার আমি আপনাকে অনুরোধ করব যে জাতিকে এটা অবশ্যই মাথায় নেওয়া দরকার। আমি আমার জায়গা থেকে বলি আপনাকে, আজকের এই দিন, সময় এবং এই ভিডিও থাকবে, প্রশাসন সব প্রস্তুতি নিল, সিইসি চূড়ান্ত প্রস্তুতি নিল, অন্তর্বর্তীকালীন সরকার স্ট্রংলি রোল প্লে করলো, রাজনৈতিক দলগুলো তার সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসতে পারে নাই। আপনি নিশ্চিত থাকেন এই সরকার, এই প্রশাসন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সহযোগিতা থাকা সত্ত্বেও একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না। কেন হবে না? এটা সবসময় আমরা শুনে এসেছি যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সাথে, দরদ দিয়ে, দেশপ্রেমে, জাতীয় ঐক্য, সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধকে মানে ইম্পর্টেন্সি দিয়ে, এমফ্যাসিস দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ধারণ না করবে, ততক্ষণ শুধু এটা না, জাতিসংঘের অধীনেও যদি নির্বাচন হয়, সেই নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে কিনা সেটা নিয়ে এই দেশের মানুষের সংশয় আছে। সুতরাং আমি এটা বলছি এই কারণে ভাই, যে আমাদের এই জায়গাটায় আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, সহনশীল, সেই সহনশীলতার জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি এটা বলি যে আমার একটা দল আর একটা দল পরে থাকুক, আমার নিজ দলের মধ্যেই তো আমরা 120-30 জনকে হত্যা করে ফেলছি এই ফ্যাসিস্ট বিদায় দেওয়ার পর। কে হত্যা করছে তাদেরকে? আমরাই তো আমাদেরকে হত্যা করেছি। তো এই যে আমরা আমাদেরকে হত্যা করেছি, সেই রাজনীতির সংস্কৃতিতে আমাকে বিশ্বাস করতে হবে আমি আপনার কাছে নিরাপদ, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আপনি আমার কাছে সৌজন্য, আমি আপনাকে সম্মান করব, আমি দেশের প্রয়োজনে ছাড় দেব, আপনি আমার দেশের প্রয়োজনে ছাড় দিবেন, যেখানে আমাদেরকে 100, 150, 200 এবং আমরা এটা বলা যায় যে খুব তৃপ্তির সাথেও কাউকে বলতে শুনি যে আমরা 3000, 4000 বহিষ্কার করেছি, আমাদের যার যত দল বড় তাকে তত বেশি বহিষ্কার করতে হচ্ছে। অথচ জনগণের প্রত্যাশার জায়গাটা হচ্ছে জামাত ইসলামী যতটুকু দল, এই দেশের দায়িত্বটা